এটা সেল ডিভিশনের থার্ড ক্লাস। আমরা বলেছিলাম মোট 4টে ক্লাসে সেল ডিভিশন শেষ করব, ঠিক আছে? 3টে ক্লাসেও শেষ করা যেত, কিন্তু এখনই অতটা স্পিড দিচ্ছি না, বা মাইটোসিস মিওসিস একদিনে করতে চাইছি না। কারণ মাইটোসিস সেল ডিভিশন ভালো করে বুঝে নিয়ে তারপর মিওসিস সেল ডিভিশনটা করাই ভালো। সেই অর্থে দুদিনে একটু কম কম পড়া আছে। হম। অবশ্যই আজকে শুধু মাইটোসিস না, মাইটোসিসটাও করে নেবো, সে 5 মিনিটের ব্যাপার। তাহলে সেল ডিভিশনের এর আগে পর্যন্ত আমরা যা পড়েছি, শেষ পড়েছিলাম সেল সাইকেল অ্যান্ড সেল সাইকেল রেগুলেশন। আর আজকে পড়বো আমরা প্রথমেই সেল ডিভিশনের যে ক্লাসিফিকেশন, এ মাইটোসিস। এ মানে অ্যাবসেন্ট, আর যেখানে মাইটোসিস অ্যাবসেন্ট আছে তাকে অ্যামাইটোসিস বলা হয়। সঙ্গে অবভিয়াসলি মাইটোসিস, আর তার সঙ্গে মিওসিস। আমরা আগের দিন যখন সেল সাইকেল পড়ছিলাম তখন আমরা এই গোটা জায়গাটাকে অ্যাজ এ ইন্টারফেজ পড়েছি আমরা। আর এই যে জায়গাটা, এটাই হলো আমাদের এখানে অ্যাকচুয়ালি পড়ার জায়গা। এই জায়গাটা, শুধুমাত্র এই জায়গাটা। বাকি যে পোর্শনটা মানে বিয়ে বাড়ির যে প্রিপারেশন, সে প্রিপারেশন আমাদের কমপ্লিট। এখন শুধু বিয়ে দেখা বাকি। হ্যাঁ, বিয়ে বাড়ির অনুষ্ঠানটা বাকি, যদিও ভোজ খেতে পাবো না। তো সেক্ষেত্রে এটা পরে আসছি, আগে অ্যামাইটোসিসটা একবার বলে নেওয়া যাক ছোট্ট করে। সেটা হলো যারা এককোষী ইউক্যারিওটিক অর্গানিজম, ঠিক আছে? কারণ প্রোক্যারিওটিক অর্গানিজমে অ্যামাইটোসিস হবে বলবো না, কারণ সেখানে তো নিউক্লিয়াস নেই। নিউক্লিয়াসের ডিভিশন না হলে সেখানে অ্যামাইটোসিস বলা যায় না। যেহেতু প্রোক্যারিওটিক সেলের যে জেনোফোর, সেটা ডাইরেক্টলি ডিভিশন হয়ে রিপ্লিকেশন হয়ে দুটো সেলে ভাগ হয়ে যায়। তো সেই অর্থে দুইয়ের বেশিও ভাগ হতে পারে। হ্যাঁ, তো সেই অর্থে তাকে আমরা কিন্তু অ্যামাইটোসিস বলবো না, ঠিক আছে? তাদের যে রেপ্লিকেশন প্রসিডিওর, তাকে আমরা অ্যামাইটোসিস বলবো না। আমরা যে সমস্ত এককোষী উদ্ভিদ বা প্রাণী রয়েছে, ইউক্যারিওটিক অর্গানিজম এবং সিঙ্গেল সেলড অর্গানিজম, তাদের ক্ষেত্রে অ্যামাইটোসিস সেল ডিভিশন দেখা যায়। যেমন ধরো অ্যামিবা। তাহলে অ্যামিবার ক্ষেত্রে নিউক্লিয়াস, সেই নিউক্লিয়াসটা ডাইরেক্টলি ডিভাইড হয় কোনো ক্রোমোজোম ফরমেশন ছাড়া। তাহলে কি হয়, প্রথমে নিউক্লিয়াসটা একটু বড় হয়, অবশ্যই সাইটোপ্লাজম নিয়ে গোটা সেলটাই বড় হয়। তারপরে এটা একটু ডাম্বেল আকার ধারণ করে, লম্বা হয়, তারপর ডাম্বেল হয়, তারপরে আস্তে আস্তে এটা ডিভাইড করে যায়। ততক্ষণ পর্যন্ত এর সাইটোপ্লাজম এই দিক থেকে এবং এই দিক থেকে সাইটোপ্লাজমও কন্টিনিউ আসতে থাকে ইনভ্যাজিনেট করে। নিউক্লিয়াস দুটো একটু দূরে সরে যায় এবং দেখা যায় যে যে মেমব্রেন দুটো এগিয়ে আসছিল সেই মেমব্রেন দুটো ফিউজ করে গেল এবং সেলটা দুটো ভাগে ভাগ হয়ে গেল। এখানে সেল ডিভিশন ইকুয়াল টু রিপ্রোডাকশন। এখানে সেল ডিভিশন মানেই হলো এদের রিপ্রোডাকশন। কারণ একটা অ্যামিবা থেকে যখনই দুটো অ্যামিবা হচ্ছে, তখন তোমরা তাকে রিপ্রোডাকশনই বলবো, জননই বলবো। তাহলে এখানে সেল ডিভিশন ইকুয়াল টু রিপ্রোডাকশন। ঠিক একই রকম বিষয় দেখা যায় যখন আমরা ইউগ্লিনার ক্ষেত্রে দেখছি, তখন একই রকমের বিষয় মোটামুটি ইউগ্লিনার ক্ষেত্রেও কিন্তু দেখা যায়। ইউগ্লিনার ক্ষেত্রে একটা বড় ফ্লাজেলা, একটা ছোট ফ্লাজেলা থাকে। যদিও বড় ফ্লাজেলাটা এখানে মেন যে সেল ডিভিশন করার সময় অংশগ্রহণ করে। তার আগে নিউক্লিয়াসটা যদি আমরা দেখাই, এরকম নিউক্লিয়াস আছে, তারপরে নিউক্লিয়াসটা বড় হয়, তারপরে লম্বায় বাড়ে এবং সেক্ষেত্রে আবারও ডাম্বেল শেপ আকার ধারণ করে। ডাম্বেল শেপের আকারটা আমরা দেখছি যে একটা নির্দিষ্ট দিক বরাবর, কারণ ইউগ্লিনার ক্ষেত্রে যে সেল ডিভিশন হবে সেটা কিন্তু এই বরাবর হবে, মানে লঙ্গিটিউডিনাল বলা হয়, ঠিক আছে? তো এটা আগিয়ে আস্তে আস্তে ওই আগেরটার মতোই নিউক্লিয়াস দুটো দুটো ভাগে ভাগ হয়ে যায়, আর এই দুটো আস্তে আস্তে সাইটোপ্লাজমটা ভাগ করে দেয়, ফলে আবারও দুটো ইউগ্লিনা তৈরি হয়ে গেল। তাহলে এখানে যে ডিভিশনটা হলো সেটা অ্যাকচুয়ালি যদি গোল হতো তাহলে আমরা এরকম ডিভিশন বলতাম, ট্রান্সভার্স। আবার ধরো প্যারামেসিয়ামে রয়েছে, হ্যাঁ, প্যারামেসিয়ামের ক্ষেত্রেও সেম ডিভিশন দেখা যায়, অ্যামাইটোসিস টাইপের সেল ডিভিশন। কিন্তু তার ক্ষেত্রে সরি, এটা লঙ্গিটিউডিনাল হলো, অনুদৈর্ঘ্য, আর প্যারামেসিয়ামের ক্ষেত্রে অনুপ্রস্থ। ঠিক আছে, এখানে একই বিষয়, নিউক্লিয়াসটা আছে, নিউক্লিয়াসটা বড় হলো, যদিও দুটো নিউক্লিয়াস আছে। হ্যাঁ, ছোট নিউক্লিয়াসটা এখানে কাজের জিনিস আর কি। তো নিউক্লিয়াসটা বড় হলো, তারপরে নিউক্লিয়াসটা লম্বাটে আকার ধারণ করলো, তারপরে নিউক্লিয়াসটা ডাম্বেল শেপ হলো
এবং যেহেতু বিভাজনটা এই বরাবর হবে, সেই হিসাবে নিউক্লিয়াসটা দুটো ভাগে ভাগ হয়ে গেল। ব্যাস, তার মানে এখানে ডিভিশনটা হবে এই বরাবর। আরো আছে, সেরাটিয়াম আছে যার তির্যক হয়, হ্যাঁ। তো এইরকম এই যে ডিভিশন আমরা দেখছি, সেগুলো কিন্তু সবই মাইটোসিস, যেখানে মাইটোসিস অ্যাবসেন্ট আছে। ওকে, মানে উইদাউট এনি ক্রোমোজোম ফরমেশন এখানে সেল ডিভিশনটা হয়। এবং এখানে মাইটোসিস পদ্ধতিতে সেল ডিভিশনের মানেই হলো রিপ্রোডাকশন। এই কারণের জন্য না এককোষী জীবদের অমর বলা হয়, মানে হিসাব মতো কিন্তু জন্মিলে মরিতে হবে, তাই তো? কিন্তু এখানে সেই ফর্মুলা মানছে না কেন? তার কারণ কোথায় মরলো? মরলো না তো এখানে। এবার যদি বলো যে স্যার ফিনাইল দিয়ে ব্লিচিং দিয়ে মেরে দিয়েছি, সেটা আলাদা কথা, হ্যাঁ, সেটা আলাদা ইস্যু। কিন্তু এখানে এই যে টাইপটা আমরা দেখতে পাচ্ছি, এতে কিন্তু মৃত্যু হচ্ছে না। একটা ছিল, তারপর সেটা দুটো হয়ে গেল। মানে যেমন একটা বাড়িতে দুটো ভাই থাকলে, হ্যাঁ, যদি ভাগ হয় আর কি, সেপারেট হয়, তার বাড়িটাকে মাঝে একটা দেওয়াল দিয়ে দুই ভাই ভাগ হতে পারে। বাড়িটা তো একটাই, এখন নতুন দুটো বাড়ি কিন্তু একটা বাড়ি থেকেই হয়েছে। সেরকমই এটা, যে একটাই ছিল অর্গানিজম, সেখান থেকে মানে মৃত্যুর কোনো ব্যাপার স্যাপার এখানে নেই। এই তো হলো অ্যামাইটোসিস সেল ডিভিশন, যাকে ডাইরেক্ট সেল ডিভিশনও বলা হয়। অ্যামাইটোসিসকে বলা হয় ডাইরেক্ট সেল ডিভিশন। ওকে, যেহেতু এখানে ডাইরেক্টলি ডিভাইড করলো, সেই জন্য তাকে ডাইরেক্ট সেল ডিভিশন বলা হয়। যেখানে মাইটোসিসকে বলা হয় ইকুয়াল সেল ডিভিশন। আমরা এইভাবে লিখবো পরবর্তী সময়ে, ইকুয়াল ডিভিশন, ইডি বলে লিখবো, হ্যাঁ, ইকুয়াল ডিভিশন। আর যেখানে মিওসিসকে বলা হয় রিডাকশন ডিভিশন বা হ্রাস বিভাজন। আর যেখানে আমরা লিখবো আরডি বলে, রিডাকশন ডিভিশন। এর পরবর্তী টাইমে আমরা এই টার্মগুলোকে ইউজ করব। এটা আমাদের লাগবে না, এটার গল্প এখানেই শেষ হয়ে যাবে, হ্যাঁ। কিন্তু পরবর্তী গোটা বায়োলজি জুড়ে 11-12 জুড়ে কিন্তু আমাদের ইডি আর ডি এই কথাগুলো লাগবে। ঠিক আছে। আচ্ছা, এবার আমাদের মেন যে বিষয় মাইটোসিস সেল ডিভিশনের ক্ষেত্রে, তো সেগুলো আমাদের জানতে হবে। এ নিয়ে নিশ্চয়ই কোনো ডাউট নেই, তাই তো? ঠিক আছে, আমরা চলে যাব ডাইরেক্টলি একদম তোমার মাইটোসিস সেল ডিভিশনের ক্ষেত্রে। এবং সেক্ষেত্রে আমরা যেটা করব সেটা হলো, তোমাদের পরিচিত যে মানে নলেজ আছে আর কি, হ্যাঁ, আগেকার যে সমস্ত নলেজ আছে, সেই নলেজ দিয়ে আশা করি কাজ হয়ে যাবে, হ্যাঁ। এমন কিছু বিশাল বিষয় নয়, শুধুমাত্র ফান্ডামেন্টাল বিষয়টা আমরা একটু নজর দেবো, হ্যাঁ, যে কি হয়, যেন আইডিয়া গুলো একদম কংক্রিট থাকে। এখানে চলে আসি একবার ডাইরেক্ট। তাহলে আমরা পিৎজার এই ফালিটাকে নিয়ে শুধু আলোচনা, তাই তো? তাহলে এখানে কি হয়, দুটো ভাগে ভাগ করা হয় প্রথমে। একটাকে বলা হয় ক্যারিওকাইনেসিস, আর একটাকে বলা হয় সাইটোকাইনেসিস, তাই তো? ক্যারিওকাইনেসিসের চারটে এখানে ফেজ আছে, সাবফেজ অ্যাকচুয়ালি, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। আর তারপর এখানে সাইটোকাইনেসিস হয়, যদিও সাইটোকাইনেসিস অ্যানাফেজ থেকেই শুরু হয়ে যায়। আলাদা করে কোনো সাইটোকাইনেসিসের জায়গা লাগে না, বা কোনো টাইম পিরিয়ড আলাদা করে ধরতে হয় না সাইটোকাইনেসিসের জন্য। তো আমরা একবার দেখে নিই বড় করে প্রথমেই, যে কিভাবে ব্যাপারটা হচ্ছে, এবং তারপরে আমরা একে একে বোঝার চেষ্টা করব যে প্ল্যান্ট সেলে এবং অ্যানিমাল সেলে কি কি পার্থক্য রয়েছে, বা কোন কোন জায়গায় এক্স্যাক্টলি একই রয়েছে দুটো সেল ডিভিশন। ওকে, তাহলে মাইটোসিস, যাকে আমরা আগেই বলে রেখেছি ইকুয়াল ডিভিশন। ওকে, তাহলে মাইটোসিসের ক্ষেত্রে দুটো ভাগে ভাগ করছি আমরা। একটা হলো ক্যারিয়নের ডিভিশন, যাকে বলা হয় ক্যারিও কাইনেসিস। তাহলে ক্যারিয়ন মানে নিউক্লিয়াস, আর কাইনেসিস মানে ডিভিশন। তাহলে নিউক্লিয়াসের ডিভিশন। আর দেন সাইটোকাইনেসিস মানে সাইটোপ্লাজমের ডিভিশন। তাহলে সাইটোকাইনেসিস বা সাইটোপ্লাজমের ডিভিশন। আচ্ছা, ক্যারিওকাইনেসিসের জন্য এখানে আমরা চারটে সাবফেজ পাচ্ছি। আচ্ছা, একটা হলো প্রোফেজ, প্রো মানে প্রথম বা আদি, তাহলে প্রোফেজ মানে প্রথম ফেজ। মেটা মানে হলো মাঝখানে, কারণ মেটাসেন্ট্রিক আমরা আগেও পড়েছি, মেটা মানে মাঝখানের দশা। আচ্ছা, অ্যানাফেজ মানে শেষের আগে, এই যে এ এন এ, এই শব্দটির অর্থ হলো শেষের আগে।
আর টেলোফেজ মানে শেষ, টেলোফেজ। ফেজ গুলা লিখলাম না, সবাই জানি আমরা প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। তার মধ্যে সবচেয়ে লংগেস্ট পিরিয়ড কাটায় প্রোফেজে, আর সবচেয়ে শর্টেস্ট পিরিয়ড কাটায় অ্যানাফেজ। এগুলো দিয়ে কোশ্চেন থাকবে, অবশ্যই আমাদের জেনে রাখতে হবে। সেল সাইকেলের কোন দশায় সবচেয়ে বেশি সময় কাটায়, যদি এরকম ধরনের কোশ্চেন আসে আর সেখানে হিজিবিজি অপশন আছে, তার মাঝে ইন্টারফেজ অপশন আছে একটা, তাহলে অবশ্যই ইন্টারফেজ হবে 23 ঘন্টার টাইম। আচ্ছা, যদি G1 G2 S এইভাবে আসে তাহলে G1 হবে উত্তর। আর যদি বলে যে মাইটোটিক সেল ডিভিশনের কোন দশায় সবচেয়ে বেশি সময় কাটায়, তখন উত্তর হবে প্রোফেজ, কারণ সেই ছোট্ট 1 ঘন্টার টাইম ফ্রেমটা আমরা এখানে নিয়ে এসেছি। এবং সবচেয়ে মাইটোটিক সেল ডিভিশনের সবচেয়ে ছোট দশা যেটা, সেটা হলো অ্যানাফেজ। ওকে, তাহলে এই জায়গাগুলো যেন কোন রকমের সমস্যা তৈরি না হয়। একটা কথা বলে রাখা দরকার, সেটা হলো মাইটোসিস সেল ডিভিশন, যেটা আমরা মিওসিস সেল ডিভিশনের সেকেন্ড মিওসিসটা পড়বো, মানে সেকেন্ড মিওসিস সেম অ্যাজ মাইটোসিস। তাহলে সেক্ষেত্রে মাইটোসিস সেল ডিভিশন আমি যত ভালো বুঝবো তত ভালো আমি মিওসিস বুঝবো। মাইটোসিস যদি কেউ না বোঝে তাহলে মিওসিসও তার জন্য বোঝা খুবই কষ্টকর ব্যাপার হয়ে যাবে। এটা একদম মানে এটাই আর কি বিষয়। আমরা প্ল্যান্ট সেল এবং অ্যানিমাল সেল দুটো সেলকে এঁকে পাশাপাশি দেখিয়ে দেবো, যাতে কোনো সমস্যা তৈরি না হয়। ঠিক আছে, দেখা যাক। তাহলে ধরো একটা অ্যানিমাল সেল যদি বলি, তাহলে অ্যানিমাল সেলকে তো রাফলি আমরা এরকম গোল মতো করেই আঁকি, আঁকার চেষ্টা করি, গোল করি না ইচ্ছা করলে, ইচ্ছা করেই। আর একটা প্ল্যান্ট সেলকে মোটামুটি এরকম হেক্সাগোনাল না আঁকলেও আমরা মোটামুটি এরকম একটা চতুর্ভুজের মতো এরকম একটা শেপ আমরা দিই। তাহলে এটা অ্যানিমাল সেলের ক্ষেত্রে, এবং এটা আমাদের প্ল্যান্ট সেলের ক্ষেত্রে। দুটো সেলে দু রকম বিষয় রয়েছে। কিছু জিনিস তো একই, ওভারঅল জিনিসটা একই, কিছু জায়গায় মাত্র পার্থক্য রয়েছে। আচ্ছা দেখো, তাহলে প্রথমেই আমরা দেখব ক্যারিওকাইনেসিস, তার প্রোফেজ। দেখো ভালো করে মনে রাখো যে প্রোফেজ সবচেয়ে বড়, আর সেই জন্য একে আর্লি প্রোফেজ আর লেট প্রোফেজ এরকম দুটো ভাগে ভাগ করা হয়। আর্লি প্রোফেজ আর লেট প্রোফেজ, যদিও এত ডিটেলস আমাদের না গেলেও হবে, কিন্তু তোমার মনে রাখার সুবিধার্থে দেখো, এখন মনে হবে যে আমি জানি, হ্যাঁ কোনো অসুবিধা নেই, জেনে থাকলে তো খুব ভালো। আর যদি এখন প্রথম জানছো তাহলে ব্যাপারটা অসুবিধা কি হবে, পরীক্ষার হলে কিন্তু সবসময় একই রকমের কন্ডিশন থাকে না মাথায়, হ্যাঁ তখন কিন্তু একটু আবার চিন্তা ভাবনার জায়গায় চলে আসে। তো সেই জন্য বলবো যে যার আর্লি এবং লেট দু রকমের ব্যাপার স্যাপার রয়েছে, তো সেই বড় হবে নিশ্চয়ই, এটা স্বাভাবিক ব্যাপার। অন্য কোনোটার ক্ষেত্রে আর্লি লেটের ব্যাপার স্যাপার আসে না, শুধুমাত্র প্রোফেজের ক্ষেত্রে আর্লি এবং লেট এই দুটি কথা আসছে। তার মানে একটা দশা নিশ্চয়ই বড়, তাই তাকে আবার দুটো ভাগ করতে হয়েছে। ঠিক আছে, এটা জাস্ট শর্ট ট্রিক্স বলতে পারো মনে রাখার ক্ষেত্রে, আর মনে থাকলে তো কোনো ট্রিক্সই অবলম্বন করা দরকার নাই। প্রোফেজে কি হয় দেখো, কেন প্রোফেজটা নিয়ে আমরা এত জোর দিচ্ছি, কারণ মিওসিসে গিয়ে দেখবো যে প্রোফেজটাই আমাদের শুধু পড়ার জায়গা। প্রোফেজটার যে আবার সাব ফেজ গুলো রয়েছে সেগুলোই আমাদের পড়ার জায়গা, লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন আর ডায়াকাইনেসিস, ওইগুলোই আমাদের পড়ার জায়গা। আর বাকি গোটা মিওসিস সেল ডিভিশনের প্রায় কিছুই পড়তে হবে না, শুধু একবার গল্পটা শুনবো, পড়ার তেমন কিছু পরীক্ষার জন্য তেমন কিছু আমাদের লাগছে না, শুধু কনসেপ্ট ক্লিয়ার করা। ওকে, তার মানে এই প্রোফেজ দশায় যা যা ঘটনা ঘটে সেই ঘটনাগুলো সঙ্গে নিয়ে কিন্তু মিওসিসের ওই গোটা প্রোফেজ ওয়ান। তাহলে সেই প্রোফেজ ভালো করে না বুঝলে সেখানে গিয়ে একটু অসুবিধা হবে। ওকে, দেখো প্রোফেজের আগে কি হয়েছে, কি আগে কি হয়ে আছে সেটা আমরা দেখবো। একটা নিউক্লিয়াস আমরা মাঝখানে আঁকতে পারি, এরও একটা নিউক্লিয়াস আমরা মাঝে আঁকতে পারি। এর ক্ষেত্রেও যে ক্রোমাটিন ফাইবার বা ডিএনএ, সেটা কিন্তু এখন 4C তে কনভার্ট হয়ে গেছে, 4C, তাই না? কারণ সিনথেসিস পেজে 2C থেকে 4C হয়েছে, 2C থেকে 4C হয়েছে। ক্রোমোজোমের সংখ্যা বা ব্যাপারটা আমরা এখানে গুরুত্ব দিচ্ছি না, একই রকম করার চেষ্টাও করছি না। তাহলে এস ফেজে যে ডিএনএ এর অ্যামাউন্টটা ছিল সেটা ডাবল হয়েছে, মানে 2C থেকে 4C কিন্তু আগেই হয়ে গেছে। এবং এটা হয়েছে দেখে শুনেই কিন্তু G2S যে চেক পয়েন্ট ছিল, সে পারমিশন দিয়েছে যে পরবর্তী স্টেপে এগিয়ে যাওয়ার জন্য।
আর পরবর্তী স্টেপটা অবভিয়াসলি সেল ডিভিশন। তাহলে প্রোফেজে যখনই ঢুকছে তখনই টোটাল ডিএনএর যে কন্টেন্ট আছে সেই কন্টেন্টটা হিস্টোন নন হিস্টোন প্রোটিনের সঙ্গে আরএনএ এবং ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম এদের সঙ্গে বাইন্ড করে ডিএনএ প্যাকেজিং হচ্ছে, যেটা আমরা পড়েছিলাম আমাদের একটা টপিকে ছিল ডিএনএ প্যাকেজিং। আর যাকে আমরা বলেছিলাম কি যে ডিএনএ স্পাইরালাইজেশন, স্পাইরালাইজেশন কি বলা হয় ডিএনএ প্যাকেজিং। তাহলে এই ডিএনএ স্পাইরালাইজেশনের ফলে কি হলো অ্যাকচুয়ালি, সেটা হলো ক্রোমোজোম ফর্ম করলো, ক্রোমোজোম ফর্ম করলো। তার মানে এই শুধুমাত্র এই একদম শেষের দিকে মানে প্রোফেজের আর্লি প্রোফেজ তো পেরোচ্ছে এই করে, যখন একটা ডিএনএর যে ক্রোমাটিন ফাইবার ছিল যেহেতু 2n কন্টেন্ট 4n হয়েছে, 2c কন্টেন্ট 4c হয়েছে, সেই জন্য আমরা এখানে এক একটা ক্রোমোজোমের ভেতরে এখন দুটো করে সুতো আঁকতে পারি, মানে ক্রোমোনিমা আমরা আঁকতে পারি। আমরা দুটো ক্রোমোজোমকে দিয়ে দেখাচ্ছি। এখানেও তাই একই বিষয়, যে এখানে একটা দিয়ে দেখালেও হয়, ফালতু বেশি বেশি ক্রোমোজোম আঁকা মানেই বেশি ঝামেলায় যাওয়া, তাই তো। একটার ক্ষেত্রে যা হবে 12টা থাকলে 12টার ক্ষেত্রেও তাই হবে, 46টা থাকলে 46টার ক্ষেত্রেও তাই হবে। সুতরাং এখানে বাকি আঁকা অযথাই ফালতু সময় নষ্ট করা। হয়ে গেছে ক্রোমোজোম। তাহলে ক্রোমোজোম যখন হয়ে গেছে তাহলে নিউক্লিয়াসটার যে মেমব্রেন সেটা মিনিংলেস, এখন সেই অর্থে থাকার কোনো প্রয়োজন নাই। আর সেই জন্য এখানে নিউক্লিয় পর্দা এবং নিউক্লিওলাসের অবলুপ্তি হবে, তাই তো। এটাই তো প্রোফেজের এখানকার মেন বিষয়। কিন্তু এই প্রোফেজেই যখন এই যে নিউক্লিয় পর্দা নিউক্লিওলাস অবলুপ্তি হবে, এই যে এত সহজে আমরা বলে দিচ্ছি কারণ ক্রোমোজোম ফর্ম করে গেছে, মিওসিসে সেটা ক্রোমোজোম ফর্ম করার পরও পার্টের এক্সচেঞ্জ করবে। আর সেটাই মেন বিষয় ওখানকার, পার্টের এক্সচেঞ্জ করিয়ে নিয়ে এই পর্দাটা তুলবে। ওই জন্যই ওখানে 5টা সাবফেজ দিয়ে আবারও সব বুঝতে হয়। এখানে সেই সমস্ত ঝামেলা নেই, এখানে এটা সিম্পল ব্যাপার। ওকে, তাহলে এই যে লেট প্রোফেজ যখন হচ্ছে তখনই একমাত্র সেই জায়গা যেখানে আমরা নিউক্লিয়াসের মধ্যে ক্রোমোজোম থাকার সম্ভাবনা রয়েছে, একদম খুব মানে অল্প টাইমের মধ্যে। কারণ আমরা বলেছি নিউক্লিয়াস এবং ক্রোমোজোম দুটো পৃথক দশায় দেখা যায়, কিন্তু নিউক্লিয়াসের মধ্যে ক্রোমোজোম যদি লেখা থাকে তাহলে একমাত্র সেটা পসিবল যদি সেটা লেট প্রোফেজ হয়, মানে ক্রোমোজোম তৈরি হয়ে গেছে আর নিউক্লিয় পর্দা যাবো করছে, এরকম মাঝে যদি আমরা সেল দিয়ে মানে সেলের কোনো জায়গা আমরা পেয়ে যাই আর কি, হ্যাঁ, মানে স্টাডি করতে গিয়ে, তাহলে একমাত্র আমরা নিউক্লিয়াসের মধ্যে আমরা ক্রোমোজোম পেতে পারি। ওকে, আচ্ছা, এর আগে আরেকটা জিনিস হয়েছে, হ্যাঁ, এর সঙ্গেই হচ্ছে, সেটা কি সেন্ট্রিওলের ডিভিশন যদি অ্যানিমাল সেলে হয়। কারণ সেন্ট্রিওলকে ডিভাইড করে দিয়েছিলাম আমরা G2 তে, সেন্ট্রিওলকে ডিভাইড করে দেওয়া হয়েছিল। তাহলে সেন্ট্রিওলকে যদি ডিভাইড করা হয়, যার অর্থ হলো যে একটা কপি সেন্ট্রিওলকে যদি আমরা এখানে আঁকি তাহলে কি হয়, এখানে একটা আর এখানে একটা আলাদা হয়ে যায়। আমরা অ্যানিমাল সেলে বলছি, তাহলে সেন্ট্রিওলের কপি সেন্ট্রিওল নিজেই বানায়। তাহলে এখানে এক কপি আর এখানে এক কপি যদি হয়, এবার একা তো থাকে না, ও তো সবসময় এরকম থাকে। তার মানে এখানেও যদি আমরা একটাকে আঁকি তাহলে তার এগেনস্টে আর একটাকে আমাকে এখানে এঁকেই নিতে হবে। এবার সেটা কখন হয়, যখন আস্তে আস্তে দুটো প্রান্তের দিকে এরা গমন করছে, তখন প্রোফেজের শুরুতেই কিন্তু ঘটনাটি ঘটে গেছে। মানে প্রোফেজে ঢোকার আগে যখন সেন্ট্রিওল মানে বিভাজিত হলো, তারপরেই কিন্তু ওরা আস্তে আস্তে সেপারেট হতে শুরু করেছে। এবং প্রোফেজে স্পষ্ট বোঝা যায় যে দুটো সেন্ট্রিওলই, দুটো মানে এটাকে একটা সেন্ট্রিওল আর এটাকে একটা সেন্ট্রিওল বলি আমরা, জানি একটাকে সেন্ট্রিওল বলে না, দুটোকে মিলিয়ে সেন্ট্রিওল বলে। তাহলে দুটো সেন্ট্রিওল কিন্তু পরস্পর থেকে দূরে সরে যাচ্ছে বা পোলার এন্ডের দিকে যাচ্ছে। ওকে, তাহলে এখানে সেন্ট্রিওলার মুভমেন্ট, এখানে আমরা লিখতে পারি যে সেন্ট্রিওলার মুভমেন্টও কিন্তু এখানে মুভমেন্ট টুয়ার্ডস দ্য পোলার রিজিয়ন, ঠিক আছে। ওকে, এবার যেটা করতে হবে বলছিলাম সেটা হলো নিউক্লিয়ার মেমব্রেন, যেটা নিউক্লিয়ার মেমব্রেন প্লাস নিউক্লিওলাস, যেটা নিউক্লিওলাস
সেটা কি করবে? ডিসঅ্যাপিয়ার, অবলুপ্তি হয়ে যাবে। তার মানে আমরা নিউক্লিয় পর্দাকে এখান থেকে তুলে দিলাম। দুটো কারণ, এক তো আগে ভয় খাচ্ছিল, এখন ভয় খাওয়ার কিছু নেই। আর 2 নম্বর, যদি নিউক্লিয়াসের মেমব্রেনটা রেখে দিই তাহলে ডিভিশন হওয়াটা খুব চাপের হয়ে যাবে, আর সেই জন্য নিউক্লিয়ার মেমব্রেনটা আমরা ইজিলি তুলে দিতে পারি। আর নিউক্লিয়ার মেমব্রেন যখন চলে গেল আর ক্রোমোজোম অলরেডি ফর্ম হয়ে গেছে, তো নিউক্লিয়ার আসার নেই, আমরা বুঝতেই পারছি, কারণ সেটা ক্রোমোজোমের নেওয়ার রিজিয়ন হয়ে গেছে। ওকে, তার মানে ক্রোমোজোম এখন সাইটোপ্লাজমের মধ্যে চলে এসছে। এই দিয়ে শেষ হয়ে যাবে প্রোফেজ। দেন গুরুত্বপূর্ণ জায়গা সেটা প্রোফেজের ক্ষেত্রে, মানে সরি, মাইটোসিসের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ স্টেপ হলো অবশ্যই মেটাফেজ। তাহলে মেটাফেজ, মেটাফেজে কি হবে? এখানে যখন নিউক্লিয়ার সেন্ট্রিওলার মুভমেন্ট চলছিল ওখানে তখন কিছুই নেই। এখন মেটাফেজ পর্যন্ত গিয়ে দেখা যাচ্ছে যে এরা কিন্তু অপোজিট পোলে পৌঁছে গেছে, এরা অপোজিট পোলে পৌঁছে গেছে, এবং এদের যে অ্যাস্ট্রাল রে সেটা যেমন করে থাকা উচিত আর কি, তেমন করে কিন্তু অ্যাস্ট্রাল রে চারিপাশে কিন্তু রয়েছে। ওকে, অ্যাস্ট্রাল রে রয়েছে। তাহলে এখানটা মুছে দিলাম, এবং এটাকেও নিয়ে এসে আমরা একটা সাইডে সরিয়ে আনলাম পোলার এন্ডে, এবং যেমন বলেছিলাম পারপেন্ডিকুলারে থাকবে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, তেমন করে আমরা দিয়ে দিলাম। এটা মেটাফেজে কিন্তু যায়। তাহলে মেটাফেজে যে সেন্ট্রিওল মাথাটা, সেটা একদম অপোজিট এন্ডে চলে গেছে, তাই তো? পুরো অপোজিট এন্ডে চলে গেছে দুটো। ওকে, ওখানে কি চলছে? ওখানে তো সেন্ট্রিওল নেই, কিন্তু সেন্ট্রিওল না থাকলেও যে জায়গা, যে কাজের জন্য সেন্ট্রিওলকে রাখা প্রাণী কোষে, সেটা আমরা জানি, সেটা হলো বেমতন্তু বা স্পিন্ডল ফাইবার, এটাকে তৈরি করা এবং অ্যাটাচ করানো। এবং সেটা দেখো দুভাগে হতে পারে, দুটো টার্ম আছে এখানে, সেটা হলো অ্যানঅ্যাস্ট্রাল আর একটা হলো অ্যাম্ফিঅ্যাস্ট্রাল। অ্যাম্ফিঅ্যাস্ট্রাল, ঠিক আছে, হয় থাকবে না, না হয় দুটো থাকবে, তাই তো? আচ্ছা, মানে এখানে অ্যাম্পি, ওখানে মানে অ্যাবসেন্ট। অ্যাস্ট্রাল রে নেই তো, এর তো অ্যাস্ট্রাল রে নেই, তাহলে এটা অ্যানাস্ট্রাল। আর এখানে যেহেতু দুই দিকে আছে সেখানে অ্যাম্ফিঅ্যাস্ট্রাল। এইবার এটা ক্রোমোজোম ছিল প্রোফেজ দশার, কিন্তু যখনই মেটাফেজ হচ্ছে আমরা একটা নিয়েই দেখাচ্ছি, একটা নিয়েই দেখাচ্ছি, অসুবিধা নেই, দুটোও দেখানো যেতে পারে, এখানে যে জায়গা আছে, ঠিক আছে। যেটা আমরা প্রোফেজে দেখলাম যে ক্রোমোজোমটা ছিল এইরকম, এবং দুটো যে ক্রোমোনিমা বলছিলাম তারা এরকম ছিল। এখন মেটাফেজে কি হয়, সেটা সেন্ট্রিওলার রিজিয়ন বাদ দিয়ে বাকি যে রিজিয়নটা রয়েছে সেটা ডিভাইড করে যায়, সেন্ট্রিওল বাদ দিয়ে বাকি রিজিয়নটা, এবং দুটো যে সুতোর মতো যেটা ক্রোমোনিমা বলছিলাম সেটা কিন্তু সেপারেট হয়ে যায়। তাহলে এখানে আর একটা ক্রোমোজোম যদি আমরা দিই তাহলে সেন্ট্রিওল বাদ দিয়ে বাকি জায়গাটা আলাদা হয়ে গেল, একই বিষয়। এবং এই দুটো সেম করা উচিত, অবশ্যই এই দুটো সেম করা উচিত, কারণ এরা সেই অর্থে বলতে পারো সিস্টার, যদিও এখানে সিস্টার নন সিস্টারের কনসেপ্ট আসে না, তবুও সিস্টার তো বলতেই পারি, নন সিস্টারের কোনো কনসেপ্ট এখানে নেই, মিওসিস আছে সেসব। তাহলে এখানে সেন্ট্রোমিয়ার রিজিয়ন বাদ দিয়ে বাকি অংশটা ডিভাইড করে গেল, ঠিক আছে। তার মানে এখানে অ্যাকচুয়ালি ক্রোমাটিড যেটা, যে কনসেপ্টটা আমাদের এতক্ষণ পর্যন্ত ছিল না, আর্ম ছিল এতক্ষণ পর্যন্ত, সেটা হলো যে ক্রোমাটিড ফর্ম করলো। তাহলে ক্রোমাটিড ফরমেশন আমরা লিখতেই পারি যে এখানে হলো। ওকে, তাহলে এখানেও সেম ব্যাপার, এখানে একটা দিয়ে করছি, জায়গা একটু কম আছে। এটা ক্রোমাটিড ফরমেশন হলো, ত্রুটি মার্জনীয়, কারণ এখানে সমান হচ্ছে না হয়তো। যাকে এবার যখন বেমতন্তু তৈরি হয়, ভালো করে ভেবে দেখো, আমরা বলেছিলাম টিবিউলিন প্রোটিনের কথা, আমরা বলেছিলাম সেই ম্যাগনেটের গোল বল, হ্যাঁ, সেগুলো দিয়ে যখন ইচ্ছা জোড়া লাগিয়ে বড় করা যায়, লম্বা করা যায়, এবং সেগুলো খুলে দিয়ে আবার সাইটোপ্লাজমের মধ্যে আবার আগেকার ফরম্যাটে রেখে দেওয়া যায়। তো এখানে আমরা ধরেই নিলাম সেল ডিভিশন যখন করতে চাইছে, সেল ডিভিশনে ঢোকার আগে, প্রোফেজে ঢোকার আগে এরা সমস্ত কিছু অ্যাকোয়ার করে নিয়েছে,
অলরেডি টিউবিলিন প্রোটিন সিনথেসিস করেই নিয়েছে। G2 ফেজে আমরা বলেছিলাম সেল ডিভিশনে যা যা লাগবে G2 তে তা তৈরি হয়ে যায়। তাহলে টিউবিলিন প্রোটিন যখন এখানে অনেক লাগবে তখন নিশ্চয়ই G2 তে টিউবিলিন প্রোটিনের সিনথেসিস হয়ে গেছে। তো এবার টিউবিলিন প্রোটিনকে জোড়া আমাদের কাজ। জুড়বে কিভাবে? দেখা যাচ্ছে যে জোড়ার ক্ষেত্রে আমরা যদি অ্যানিমাল সেলে হয় তাহলে এখানে আমাদের স্পিন্ডল ফাইবার তার কন্টেন্ট টিউবিলিন প্রোটিন, তাহলে সেখান থেকে একটু 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 করে জুড়তে একটু একটু করে জুড়তে 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 এসে সেন্ট্রোমিয়ার রিজিয়নে লাগলো। তাহলে এখান থেকে যখন দিচ্ছি আমরা এদিক থেকেও তাই একটু একটু করে জুড়ে 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 এসে দেখা গেল আমরা সেন্ট্রোমিয়ার রিজিয়নে এসে লাগালাম। আমরা ইচ্ছা করে এটা করছি, তার কারণ আমরা দেখাতে চাইছি না যে রডের মতো করে এসে কেউ মানে দিয়ে দেয়নি, এখানে এটা ফর্ম করেছে আস্তে আস্তে। আচ্ছা, এটাও হতে পারে যে এইখান থেকে এসে এখানে লেগেছে, এটাও হতে পারে, মানে সেন্ট্রিওলার রিজিয়ন থেকে গিয়ে অ্যাকচুয়ালি এখানে লেগেছে, এটাও হতে পারে। মানে পোল থেকে এসে এখানে মানে অ্যাস্ট্রাল রে থেকে এসে এখানে লেগেছে সেন্ট্রোমিয়ার রিজিয়ন, এমন হতে পারে। আবার সেন্ট্রোমিয়ার থেকে গিয়ে ওখানে লেগেছে, এমনও হতে পারে। আবার এমনও হতে পারে যে লাগেইনি, মানে কাউকে ধরেইনি। দেখো, যদি মানুষের জন্য আমরা 46টা সেল দিয়ে ব্যাপারটা ভাবি, তাহলে তোমাকে ভেবে রাখতে হবে যে অ্যাস্ট্রাল রে এর যে ব্যাপারটা, হ্যাঁ মানে সরি প্রেমতন্তুর যে ব্যাপারটা, সেটা কখনো 46 না, সেটা তার থেকে অনেক বেশি। তুমি এবার একটা 3D তে একটা 3D ভাবো, 3D এটা উম কুমড়ো, গোল, লাউ, তরমুজ, যা মনে মনে ভাববে ভাবো মোটামুটি। তাহলে এই প্রান্ত থেকে ওই প্রান্ত তোমাকে চারিদিকে আনতে হবে, হ্যাঁ চারিদিকে আনতে হবে। তাহলে সেই ব্যাপারটা যেন মাথায় ঠিকঠাক ভাবে আসে। আরেকটা বিষয়, অনেকগুলো বিষয় এখানে মেটাফেজে রয়েছে, সেটা হলো মেটাফেজ হলো সেই জায়গা যেখানে কনডেন্সড মানে সবচেয়ে ঘনীভূত অবস্থায় থাকে। মানে স্পাইরালাইজেশনের যে বিষয়টা এখানে হলো, সেখানে তো ঘনীভূত হলোই, যেহেতু সেখানে ক্রোমাটিন ফাইবার থেকে আমরা ক্রোমোজোম তৈরি করলাম, তার মানে ঘন হওয়ার ব্যাপারটা বা কনডেন্সড হওয়ার ব্যাপারটা তো সেখানে হয়েছেই হয়েছে। এখানে কিন্তু আরো বেশি কনডেন্সড হয়েছে, ঠিক আছে, কনডেন্সড। আর সবচেয়ে ঘনীভূত হয় বলে মেটাফেজ যদি ক্রোমোজোমাল স্টাডি করতে হয়, তাহলে মেটাফেজ হলো আদর্শ জায়গা, আদর্শ ফেজ। তাহলে ক্রোমোজোমাল স্টাডি লিখছি আমরা, হ্যাঁ, যদি ক্রোমোজোমাল স্টাডি করতে হয় তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ দশা হলো মেটাফেজ দশা। আরেকটি কারণের জন্য মেটাফেজ দশা খুব গুরুত্বপূর্ণ ক্রোমোজোমাল স্টাডি করার ক্ষেত্রে, সেটা কি? সেটা হলো যে নিরক্ষীয় অঞ্চল, ইকুয়েটোরিয়াল প্লেন বা নিরক্ষীয় অঞ্চল, এটাও কিন্তু ক্রোমোজোমাল স্টাডি করার জন্য আদর্শ বিষয়। দেখো, একটা মাইক্রোস্কোপিক ভিউয়ে আমরা কতটুকু জায়গা দেখতে পাই? একটা সেলের সব জায়গা দেখতে পাই না আমরা। একটা কম্পাউন্ড মাইক্রোস্কোপে যখন 200 থেকে 400 গুণ বড় আমরা দেখছি কোন একটা ইমেজকে, তখন যখন আইপিসে চোখ রাখি আমরা গোটা সেলটাকে এটে ফোকাস মানে এটে গ্ল্যান্স আমরা ফোকাস করতে পারি না, সেলটাকে সরানোটা করে সেলটাকে দেখতে হয়। তাহলে যদি ক্রোমোজোম গুনতে হয়, আমাকে ধরো পেঁয়াজের কোষ, অ্যালিয়াম সেপা পেঁয়াজের সাইন্টিফিক নাম, পেঁয়াজের ক্ষেত্রে সবচেয়ে ভালো স্টাডি করা যায় ক্রোমোজোম, পেঁয়াজের রুট টিপকে স্টাডি করা হয়। এগুলো জেনে রাখবে, একটু নিটে রাখবে। রুট টিপ মানে বুঝতে পেরেছো, মূলের ডগার দিকের অংশ। অনেকগুলো কারণ আছে, তার মধ্যে একটা কারণ তো পেঁয়াজকে যে কোনো পরিবেশের মধ্যে লাগিয়ে দেওয়া যায়, মানে অল্প বালির মধ্যেও পেঁয়াজকে মোটামুটি পুঁতে দিলে সে তার মানে ইয়েটা হয়ে যাবে আর কি, জার্মিনেশনটা হয়ে যাবে এবং রুট গুলোকে আমরা পাবো। তাহলে ট্রের মধ্যেও যদি বালি রেখে তার মধ্যে পেঁয়াজ গুলোকে বসিয়ে দিই, একটু জল টল দিই, হয়ে যাবে, আমরা রুট গুলোকে টেনে নিতে পারবো। আচ্ছা, এটা একটা কারণ রয়েছে। 2 নম্বর হলো যে কোনো কাউরি রুট যদি সফট হয়, রুট যেহেতু ক্লোরোফিল বিয়ার করে না, সেই জন্য ক্রোমোজোমাল স্টাডি করার জন্য সবসময় রুটকেই মানে প্রেফার করা হয়, কখনো সুটকে না। মানে মাটির উপরের অংশকে তো বিটপ বা সুট বলা হয়, মাটির নিচের অংশকে রুট বলা হয়। মাটির উপরের অংশকে কখনো প্রেফার করা হয় না ক্রোমোজোমাল স্টাডির ক্ষেত্রে, না তো অনেক অনেক টিপ ছিল, সুটের টিপ ছিল, মানে যে কোনো ব্রাঞ্চের টিপ ছিল, লিফের টিপ ছিল, যে কোনো মুকুলের ক্ষেত্রে আমরা পেতে পারতাম, মানে যদি সেটা সুটের কোনো মুকুল হয় আর কি, অগ্রমুকুল বা কাক্ষিক মুকুল, এসব এইসব গুলোকে যেহেতু বিভাজিত অবস্থায় আছে ওগুলো নিয়ে আমরা স্টাডি করতে পারতাম।
ওগুলোকে স্টাডি না করে আমরা কেন রুটে গেলাম, তার কারণ হলো রুটে ক্লোরোফিল নাই। আর ক্লোরোফিল না থাকার জন্য সেটা স্পষ্ট হবে। সেটা ক্রোমোজোমকে যদি আমি স্টেন করি, যাকে হেটারোপিগনোসিস বলা হয়, ক্রোমোজোমকে রং করার যে পদ্ধতি আগের দিন আমরা বলেছিলাম, হেটারোপিগনোসিস বলা হয়। তা ক্রোমোজোমকে যদি আমরা রং করি, এই ক্রোমোজোম যখন কালারটা নেয়, যেহেতু আর কোনো কালার নেই, সাদা, ক্লোরোফিল নেই, তাই না? রুটের সেল সবচেয়ে ভালো, রুটের সেলের মধ্যে ক্রোমোজোমকে সবচেয়ে ভালো বোঝা যাবে। বোঝা গেল? সেই জন্য রুট নেওয়া হয়। সবচেয়ে ঘনীভূত অবস্থায় কোন দশায় দেখা যায়? মেটাফেজ। ঘনীভূত অবস্থায় দেখা যায় কিন্তু এটা, মানে যেহেতু স্পাইরালাইজেশনের কেসটা কেন হলো, কিন্তু এটা ওর থেকেও ঘন। সেই জন্য ক্রোমোজোমাল স্টাডি বেস্ট জায়গা। আরেকটা বিষয় যেটা এখানে বলছে, ইকুইটোরিয়াল প্লেন বা নিরক্ষীয় অঞ্চল, ক্রোমোজোম গুলো একটা নির্দিষ্ট তল বরাবর মাঝামাঝি জায়গায় সাজিয়ে ফেলে। গোনার ক্ষেত্রে সুবিধা, তোমাকে মাঠে ধরো 50টা ছেলেকে ছেড়ে দিয়েছে, যে ছাদ থেকে বলছে কটা ছেলে আছে গোন, ভীষণ টাফ ব্যাপার। কারণ ওই দিক থেকে গুনতে লাগবে, মাঝে কোনো দুটো মিস হয়ে যাবে, আবার মনে হয় দুটো গুনে নিলাম, না এরকম করে গোনা খুব মুশকিল। কিন্তু ওই ছেলে কোটাকে যদি দুটো রোয়ে বা একটা রোকে রোয়ে দাঁড় করিয়ে দেয়, তাহলে গোনা কিন্তু খুব ইজি হবে। বোঝা গেল কি বললাম? ঠিক তেমন ভাবে আর কি, যে মাঠের ক্রাউড গোনা কিন্তু ভীষণ মুশকিল। ওটা ওটা আন্দাজে হয় আর কি গোনাটা, মানে একটা রিজনে গুনে নেয়, যে মাঠটাকে তার দিয়ে মাল্টিপ্লাই করে দেয়, দিয়ে বলে দেয় মাঠে এত লোক হয়েছে। তাহলে বলা সম্ভব নাকি মাঠে কত লোক হয়েছে? কোনো একটা পার্টির মিটিং এ বললো 10, আমি কথাই বলছি 5 লাখ লোক হয়েছে, তো 5 লাখ লোক কি গুনেছে? কে গুনেছে 5 লাখ লোক হয়েছে? তাই না? তার মানে একটা রিজিয়নে গোনা হয়, দিয়ে মোটামুটি মাল্টিপ্লাই করে দেওয়া হয় সেই মাঠটাকে, যে এত গুণ আছে বড় মাঠটা, দিয়ে একটা মোটামুটি আন্দাজ পাওয়া যায়। ঠিক আছে, সেরকম। তো এখানেও তাই, যে যদি ছড়িয়ে ছিটিয়ে থাকতো, যেটা প্রোফেজে ছিল, নিউক্লিয় পর্দা চলে যাওয়ার সঙ্গে সঙ্গে এবারে সেই মেলার মাঠ করে দিয়েছে আর কি, মানে ক্রোমোজোম গুলো তো চারদিকে ছড়িয়ে গেল। কিন্তু মেটাফেজে এসে ঠিক সুসুর করে এসে সব মাঝখানে দাঁড়িয়ে গেছে। ঠিক আছে? তো সেই বিষয়টা কি, মাঝে যেহেতু আছে, তাহলে গোনাটা খুব সুবিধা, যে কটা ক্রোমোজোম আছে। তাহলে যে কোনো রকমের ক্রোমোজোমাল স্টাডি করার ক্ষেত্রে ভীষণ ভালো ফেজ হলো মেটাফেজ। এবার এটাকে তোমাকে আমি ভাবতে বলছি, কুমড়োর মতো করে না, লাউয়ের মতো করে কেটে দাও মাঝখানে। কুমড়ো হলে কি হবে? ফাঁকা। না, আমি কোনো প্লেন পাচ্ছি না। ম্যাক্সিমাম ছেলের সমস্যা কি হয়, এই প্লেনটা বুঝতে অসুবিধা হয়, তারা কিভাবে, যে এই প্লেনটা বুঝি এরকম, থ্রিডিতে ভাবতে বললেও ভাবে এইরকম। মানে একটা ফুটবলের ক্ষেত্রে যদি আমি পেনটা দিয়ে এরকম করে মার্ক করে দিই, ভাববে এরকম গায়ে গায়ে, এরকম তো নয়। ওই জন্য লাউকে সেকশন করতে বলছি, তরমুজকে সেকশন করতে বলছি, কেন? দেখো একটা প্লেন পাওয়া গেল গোটাটা, ওটা হলো নিরক্ষীয় তল। নিরক্ষীয় তল মানে এই এক লাইনে সাজানো নয়, নিরক্ষীয় তল মানে গোটা প্লেনটাতে, গোটা ওই তলটাতে সাজানো, এটা নিরক্ষীয় তল। কারণ তোমাকে ভাবতে হবে যে এই এন্ড থেকে ওই এন্ডে যাব। এবার তুমি ভাবো, এই এন্ড থেকে ওই এন্ডে যখন যাব, তখন তো গোটা তলটাতেই থাকতে পারে, এটাই তো সাজানো। বোঝা গেল? তাহলে এই কনফিউশন যেন না থাকে, যে এখানে ভাবছি যখন একটা লাইন, তখন একটা লাইনে আঁকবো, মানে আঁকবে তো তুমি একটা লাইন, এখানে যেমন টুরি ছবি আঁকছো তুমি, কিন্তু আসলে আছে ওই তরমুজ কাটা অবস্থায় যে তলটা পাচ্ছি, ওই গোটা তলটা হলো নিরক্ষীয় তল, একটা লাইন নয়। ক্লিয়ার? সেভাবে ভাবো, ইকুইটোরিয়াল প্লেন, তাহলে ইকুইটোরিয়াল প্লেনে এলো, ক্রোমোজোম ভেঙে ক্রোমাটিড হলো, প্রেম তন্তু লেগে গেল। ঠিক আছে? এই ঘটনাগুলি মোটামুটি অ্যানিমাল সেলে হলো। এখানে প্ল্যান্ট সেলে দেখো, প্ল্যান্ট সেলে কি আর করবে, ওদের তো আবার অ্যাস্ট্রাল দিয়ে নাই, মানে সেন্ট্রিওলই নাই। তাহলে কেউ তো কাজটা করবে, কে করবে? মাইক্রোটিউবুলস। যে টিউবিউলিন প্রোটিন দিয়ে তৈরি করেছিলাম আমরা মাইক্রোটিউবুলস, সেই মাইক্রোটিউবুলস এখানে অ্যাস্ট্রাল রে এর কাজটা করবে। মানে সাইটোপ্লাজমের মধ্যে সাজানো যে, মানে সাইটোপ্লাজমের মধ্যে থাকা যে সমস্ত টিউবিউলিন প্রোটিন, তারা মাইক্রোটিউবুলস ফর্ম করবে, এবং মাইক্রোটিউবুলস গুলো দুটো এন্ডে এভাবে সাজিয়ে যাবে। বাকি বিষয়টা একই রকম। ঠিক আছে? দুটো ক্রোমোজোম আঁকলে, চলো এঁকিয়ে দিই, দেখতে ভালো লাগবে, নাহলে একটাতে কেমন বাজে বাজে লাগছে। ছোট করে হলেও আমরা দুটোই আঁকি। আচ্ছা, এটা হলো, তাহলে ওই একই বিষয়, এদিক থেকে ওইদিকে কাউকে অ্যাটাচ না করেও পালিয়ে যেতে পারি। তাহলে ডটেড, এটা ডটেড হয়ে গেল, কারণ পিছন দিকে গেছে, আমরা এটাকে ধরতে পারিনি। তাহলে এখান থেকে এসে এটা লাগিয়ে দিলাম, আর এখান থেকে এসে এটা লাগিয়ে দিলাম। কেউ কেউ কাউকেই ধরতে পারেনি, ছুটে যে দিক থেকে ওদিকে, তাই না? আবার কেউ কেউ এখান থেকে এখানে বা এখান থেকে এখানেও লাগতে পারে।
এই তো বিষয় মোটামুটি প্ল্যান্ট সেলের ক্ষেত্রে। বাকি বিষয় তো একই, ইকুইটোরিয়াল প্লেন, ক্রোমোজোম মানে ক্রোমাটিড ফরমেশন, কনডেন্সড হওয়া, হ্যান ত্যান সব এক। ওকে, মেটাফেজ শেষ। যা উদ্দেশ্য ছিল ধরে নেওয়া, ধরে নিয়েছে। এইবার সেই চেক পয়েন্ট মানে এম চেক পয়েন্ট, যারা এখানে পারমিশন দেবে যে ধরেছে তো, যদি ইটস ওকে বলে দেয় আর কি, তাহলে সেই সিগন্যাল তৈরি হয়ে যায়, ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর আমরা আগের দিন পড়ছিলাম, যদি তৈরি হয়ে যায় তাহলে এবার দড়ি টানানি খেলা শুরু। দড়ি লেগে গেছিল, এবার টানবে, তার মানে এখানে অ্যানাফেজ শুরু হয়ে যাবে। ঠিক আছে, আর নেক্সট যেটা সেটা হলো অ্যানাফেজ। অ্যানাফেজে কি হবে? অ্যানাফেজের মেন বিষয় অ্যানাফেজিক মুভমেন্ট। অ্যানাফেজিক মুভমেন্ট মানে অ্যানাফেজিও চলন, তাই তো? অ্যানাফেজিক মুভমেন্ট বা অ্যানাফেজিও চলন মানে দুদিকে ধরে ধরে টানতে শুরু করবে। ঠিক আছে, আচ্ছা, অ্যানাফেজিক মুভমেন্ট মানে দড়ি টানাটানি শুরু। তো এখানে ক্রোমোজোমের শুধুমাত্র সেন্ট্রোমিয়ার রিজিয়ন যেটা, সেই সেন্ট্রোমিয়ার রিজিয়নটা এখানে তোমার আহ শুধু আলাদা হয়নি, বাকি রিজিয়ন তো আলাদাই ছিল। এখন যখনই এদিক থেকে টান মারতে শুরু করবে আর ওই দিক থেকে টান মারতে শুরু করবে, তখন ওই বাকি জায়গাটাও মানে যেটা সেন্ট্রোমিয়ার রিজিয়ন, সেই জায়গাটাও কিন্তু এবার আলাদা হয়ে যাবে। ওইটুকুই আলাদা হতে বাকি ছিল। তার মানে মাঝের এই যে জায়গাটা, এই জায়গাটা আমরা মুছে দিতে পারি। তাহলে মুছে দিলেই ব্যাপারটা যেটা দাঁড়াবে আলটিমেট, সেটা হলো যে এই দুটোকে পৃথক করে দেওয়া এরকম ভাবে। একটা জিনিস যেন কখনোই ভুল না হয়, আমরা এই যে পৃথক করার ব্যাপার স্যাপার শুনছি, এটা কিন্তু মেটাফেজে চলে এসছে, তারপরে অ্যানাফেজে এসে এই ঘটনাগুলি ঘটছে। কিন্তু যখন মিওসিস পড়বো তখন কিন্তু এই সব নিয়ে মাথা ঘামালে হবে না। কারণ মিওসিসের যে প্রোফেজ, সেখানে কিন্তু পার্টের এক্সচেঞ্জ করে হ্যান ত্যান করে সমস্ত কিছু করার পর নিউক্লিয়ার পর্দা নিউক্লিয়াসের অবলুপ্তি হচ্ছে। তারপরে অ্যাজ ইউজুয়াল যা ঘটার এখানে তা ঘটার ওখানে, একই ঘটনা। বোঝা গেল কি বললাম? তাহলে এখানে অ্যানাফেজিক মুভমেন্ট যখন চলছে, তখন দড়ি ধরে মারো টান নাকি, সেরকমের কেস। তাহলে এটা এদিকে আর ওটা এদিকে যাচ্ছে। এইবার এই যে টানটা, এই টানেই কিন্তু ওই যে বিভিন্ন রকমের যে ফিগার মানে সেন্ট্রোমিয়ারের লোকেশন অনুযায়ী যে সমস্ত ছবি আমরা পাই, VLI এসব লেখা হয় না, VLI এসব লেখা হয়, সেই যে শেপ গুলো, এই ধরনের শেপ গুলো কিন্তু এখানে আসে। কারণ যেটা যে রকমের জায়গায় ধরে আছে, দেখা গেল এটা এরকম মাঝামাঝি জায়গায় ধরে আছে, তাহলে এটা মাঝামাঝি হবে, যেহেতু এই মাথাটা ধরে টানছে, তাহলে ওই দুটো তো পরেই আসবে। তাহলে এখানেও তাই, যেহেতু এই মাথাটাকে ধরে টানছে, তাহলে ওই অংশ দুটো পরেই আসবে, তাহলে ভি এর মতো হবে। আবার যদি এটা এমন হয় যে মাথাটার পর এই দিকের অংশটা এইটুকু আর এই দিকের অংশটা এত বড় ছিল, তাহলে এরকম আসবে। তা যেমন যেমন ছিল তেমন তেমনই আসবে। তাহলে এখানেও তাই, আমরা এই দিকের অংশটা এইরকম অত বড় দেওয়া যাচ্ছে না, এরকম সব ছবি আসতে শুরু করবে। তাহলে যেমন যেমন জায়গায় সেন্ট্রোমিয়ার আছে, ঠিক তেমন তেমন ভাবে শেপ আসতে শুরু করবে। তো এই যেমন VLI যে এই সমস্ত যে সমস্ত শেপ, এই শেপ সবই অ্যানাফেজের, যখন অ্যানাফেজিক মুভমেন্ট চলছে। এবার এখানেও সেম টু সেম, এখানেও সেম টু সেম। তাহলে এখানেও একই ব্যাপার, যে যেমন যেমন আছে, আমরা ব্যাপারটা বেশি বাড়াবাড়ি করছি না, আমরা জাস্ট এরকম করে একটা যা হোক কিছু করে দিলাম। হুম, মেটাসেন্ট্রিক ভেবেই আমরা করে দিলাম। আর এই তন্তুগুলোরও আস্তে আস্তে রিজলভ করবে, নষ্ট হবে। এইবার এখানে একটা বিষয় রয়েছে যে এই যে দড়ি ধরে টান মারছে, তার দড়িটা কি ওখানে গুটিয়ে পড়ে থাকবে? মাছ যখন ধরে জাল পিটিয়ে, এই জালগুলো আর কি, মানে খেবলা জাল বলে, ঠিক আছে, এই জালগুলো পিটিয়ে যখন মাছ ধরে, তখন এরকম তো দড়ি ধরে টান মারে। তো যে মাছটা ধরছে তার পায়ের নিচে মোটামুটি নিচের দিকে দড়িটা গুটিয়ে গুটিয়ে পড়তে শুরু করে, তাই তো? তাহলে যদি ওই রকমই জাল টানার বিষয় হয়, তাহলে এখানে কিন্তু দড়ি গুটিয়ে পড়ে না, মানে দড়িটা রয়েছে এরকম না, একদিকে যেমন টানছে টিবিউলিন প্রোটিন,
খুলে খুলে চলে যাচ্ছে। মানে যে ম্যাগনেটিক বলের কথা বলেছিলাম সেই ম্যাগনেটিক বল কিন্তু খুলে খুলে সাইটোপ্লাজমের মধ্যে মিশে যাচ্ছে। সুতরাং এখানে মাইক্রোটিবিউলস কে বড় করে রেখে দেওয়ার কোনো ব্যাপার স্যাপার নাই, যেমন করে সে জুড়ে ছিল তেমন করে খুলে খুলে পালাচ্ছে। মানে এ যত এন্ডে নিয়ে যাবে তত আস্তে আস্তে মাইক্রোটিবিউলস এর গ্যাদারিং সাইটোপ্লাজমের মধ্যে হতে থাকবে। ওকে, এইবার অ্যানাফেজে আরেকটি ব্যাপার ঘটে, যেটা আমরা পাই চার্টে বারবার বলে আসছিলাম, যে সাইটোকাইনেসিসের জন্য আলাদা কোনো জায়গাই নেই। অ্যাকচুয়ালি যখন থেকে অ্যানাফেজ শুরু তখন থেকে সাইটোকাইনেসিসও শুরু। সাইটোকাইনেসিস এটাও শুরু, সেই অর্থে পাই চার্টে জায়গা পেলেও সেল ডিভিশনে আলাদা করে সাইটোকাইনেসিসের কোনো জায়গা নেই। মানে গল্প বলি, বুঝতে সুবিধা হয়? বিয়ে বাড়ি, হ্যাঁ এই গল্পটাই আমি বলি, মানে এটাই আমার ভালো লাগে এই গল্পটা বলতে। অ্যানাফেজের এই সময় মেয়ের বিয়ে, মেয়ের বিয়েতে চলছে আমাদের প্রথম থেকে, হ্যাঁ প্রিপারেশনও ছিল মেয়ের বিয়ের অনেক দিন ধরে, একদিনে বিয়ে কমপ্লিট হচ্ছে। এবার হিন্দুদের ক্ষেত্রে ধরো রাতের বেলা বিয়ে হয় মেয়েদের। এবার ধরো মাঝ রাতে লগ্ন, রাত 1টার সময় ধরো লগ্ন, শীতকাল, হ্যাঁ। এবার বলো কার কার খেয়ে দেয়ে কাজ নাই যে বিয়ে দেখার জন্য বসে থাকবে? হ্যাঁ, ঘুমা দেখবি সব ফালতু খেয়ে দিয়ে নিয়ে শুয়ে পড়গা, যার যেখানে জায়গা আছে, জায়গা খোঁজাটা মেন ব্যাপার, শোয়াটা আগে, শোয়ার জায়গাটা খুঁজে নিয়ে খেয়ে নিয়ে চুপচাপ, বিয়ে তো হবেই, এ তো দেখা হয়ে গেছে, আর বর কালকে সকালে দেখে নেবো, আজকে নাই বা দেখলাম, ঠিক আছে কোনো অসুবিধা নেই। যাই হোক, সময় নষ্ট করছে আর কি, মানে মাইটোসিস হয়ে গেলেই তো হয়ে গেল, তাহলে ছুটি দিতে হবে এখনই, হ্যাঁ। যাই হোক হেজি সময় নষ্ট করছে। তো ব্যাপারটা হলো যে মিওসিস আজকে পড়ানো যাবে না, ঠিক আছে, কারণ মাইটোসিসের পর একদিন গ্যাপ দিতেই হবে মিওসিসে, একটু পড়ে আসার জন্য ভালো করে, হ্যাঁ। আর একদিনে করতে গেলে খুব চাপাচাপি হয়ে যাবে, সেই জন্য আমরা চাইছি না ব্যাপারটাকে। আর এমন কিছু আমাদের তাড়াহুড়ো নাই, এই তো দুটো চ্যাপ্টার শেষ হয়ে গেল, তাই না? দেখতে দেখতে দুটো চ্যাপ্টার শেষ হয়ে গেল, এটা 1টি মাস হলো মাত্র। মেয়ের বিয়ে, 1টার সময় লগ্ন, লোকজন ফাঁকা, সবকে পালিস, বর আছে বউ আছে, বরের বাড়ির 2-1 জন, আর কনের বাড়ির 2-3 জন, ব্যাস। এই 5-7 জন, হ্যাঁ বাবা বিয়ে দিচ্ছিল আছে, এই 5-7 জনের কেস আর কি, সব মিলিয়ে আছে। এবার দেখা যাচ্ছে যে এই বর কনে যখন খাচ্ছে তখন এই মাত্র 5-7 জনই খাচ্ছে, আর কেউ খায়নি, মানে আর কেউ খেতে বাকি নেই, সব খেয়ে ফেলেছে। আর তখন তখন দেখা যাচ্ছে যে প্যান্ডেলও খুলতে লেগে গেছে। কেন এমন হয়েছে? অ্যাকচুয়ালি যে ডেকোরেটার্স এর থ্রু দিয়ে প্যান্ডেল করা হয়েছিল, বিয়ে বাড়ির সিজন আছে তার, পর পর প্রত্যেক দিন ধরে ধরে বিয়ে আছে, হ্যাঁ প্রচুর বিয়ের অর্ডার মানে কন্ট্যাক্ট পেয়েছে। তো এই প্যান্ডেলই গুটিয়ে গিয়ে পরদিন সকালবেলা থেকে অন্য এক জায়গায় প্যান্ডেল হবে। প্যান্ডেল তো এক রাতের করা হয়েছে, সুতরাং রাতের বেলা খুললো না দিনের বেলা খুললো তার সঙ্গে তো পার্টির কিছু এসে যায় না, বিয়ে হয়ে গেছে মিটে গেছে, আমি রাতেও খুলতে পারি দিনেও খুলতে পারি, যখন ইচ্ছে খুলতে পারি। তো দেরি না করে প্যান্ডেল খোলা শুরু করে দিয়েছি। এবার দেখা গেল যে সমস্ত লোকজন বিয়ে বাড়িতে এসেছিল গেস্ট, হ্যাঁ যারা নিশ্চিন্তে শুয়ে পড়েছিল রাত্রেবেলায়, সকালবেলায় উঠে দেখছে পুরো ভোঁ ভাঁ, মানে বাড়িতে কোনো কিছুই নাই, গোটা বাড়ি ফাঁকা, মানে প্যান্ডেল ফ্যান্ডেল সব উড়ে গেছে। মানে রাতেবেলা সব দেখে শুয়েছিল যে এত সাজানো গোছানো সবকিছু আছে, সকালবেলা উঠে দেখে পুরো বাড়ি ফাঁকা, প্যান্ডেল ফ্যান্ডেল কিচ্ছু না, সব উঠিয়ে নিয়ে চলে গেছে। তাহলে বিয়ে শেষ, প্যান্ডেল গোটানোর কাজও শেষ। আমাদের এখানে এক্স্যাক্টলি সেই জিনিসটা হয়। মানে মানে সাইটোকাইনেসিসের জন্য আলাদা সময় পাবে এমন কিছু ব্যাপার নয়। যখন দেখা যাচ্ছে যে এখানে ক্রোমোজোম দূরে সরে যাচ্ছে, যত দূরে সরে যাচ্ছে তখন কিন্তু এখানকার যে প্যান্ডেল, সেই প্যান্ডেলও কিন্তু গোটাতে শুরু করে দিয়েছে। এই যে এটা হলো আমাদের সেই এখানকার আপাতত প্যান্ডেল। তাহলে অ্যানাফেজের ক্ষেত্রেই আমরা লিখে দিচ্ছি কিন্তু আলাদা একটা কালি দিয়ে লিখছি, এই জন্যই সেটা হলো যে সাইটোকাইনেসিস স্টার্ট। এবং সেটা অ্যানিম্যাল সেল হলে অবশ্যই ক্লিভেজ, ক্লিভেজ। আর যদি প্ল্যান্ট সেল হয়, ঠিক আছে এটা অ্যানিম্যাল সেলের জন্য, আর যদি প্ল্যান্ট সেল হয় তাহলে সেল প্লেট বা ফ্রাগমোপ্লাস্ট, ফ্রাগমোপ্লাস্ট যদি এটা প্ল্যান্ট সেল হয়। তার মানে হলো এখানে কি হবে, সেই দুই ভাই আলাদা হওয়া, বউ আসার পর দিয়ে ছিটে বেড়া দেওয়াল দেওয়া,
সেই গল্প। তার মানে এখানে যে সমস্ত মাইক্রোটিউবুলস বা সাইটোস্কেলেটাল প্রোটিন ছিল সঙ্গে এন্ডোপ্লাজমিক রেটিকুলামকে নিয়ে, তারা প্রথমে একটা মোটামুটি ওই বাঁশ বাকারে দিয়ে একটা স্ট্রাকচার তৈরি করছে, যেটাকে আমরা বলি ফ্রাগমোপ্লাস্ট। এরপর ফ্রাগমোপ্লাস্টের পর এখানে আস্তে আস্তে একটা প্রলেপ দিল আর কি, হ্যাঁ, কাদার দিয়ে তৈরি হয়ে গেল সেল প্লেট। এই দুটো ঘটনা সাইমেন্টেনাসলি ঘটছে, মানে একই সঙ্গে ঘটছে। আমি তো আর একসঙ্গে দেখাতে পারবো না, আমাকে তো আলাদা আলাদা করে দেখাতে হবে। মানে এ যত এগিয়ে আসছে তুমি ভেবে নাও ও তত ওই ফলে। এখানেও তাই, যত ভালো করে স্পষ্ট দেওয়াল তৈরি হচ্ছে তত ওরা এন্ড সাইডে চলে গেছে। তখন এখানে যেমন সব মুছে দিই আমি আপাতত, সেন্ট্রিওলটাকে যদি একটু পাশে সরিয়ে দিই, কারণ ওর কাজ ছিল টানা, ও টেনে দিয়েছে, তাহলে ওর তো কোনো কাজ নেই, পাশে সরে যাবো বা তুই। সেন্ট্রিওল রইলো, হ্যাঁ, এমন ভাবার কোনো দরকার নাই যে সেন্ট্রিওল বা কোথায় গেল। সেন্ট্রিওল রইলো, ওর যা যা স্ট্রাকচার হ্যান ত্যান রইলো, হ্যাঁ। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে ক্রোমোজোমটা এই এন্ডে চলে এসছে, আর এখানেও তাই। এটাকে একটু সাইডে সরিয়ে দাও মনে মনে, সব মুছে দাও। তাহলে এটাকে একটু সাইডে সরিয়ে দাও, আর ক্রোমোজোমটাকে আমরা এখানে এইভাবে নিয়ে আসবো। তাহলে এরকম মানুষের যদি হতো তাহলে 46টা নিতে হতো, কারণ সেম ভাগটা ওখানে হয়েছে। এস ফেজে 2C থেকে 4C হয়েছিল, 4C আবার দুটো 2C হয়ে গেছে, তার মানে ক্রোমোজোম তো সেম নাম্বার আছে। তাহলে এখানে 46টা ক্রোমোজোমের একই কেস করতে হবে, এখানেও 46টা ক্রোমোজোম একই কেস করতে হবে। কে করবে? কাজ নেই আমার। যখন সাইটোপ্লাজম এভাবে বিভাজিত হচ্ছে, তখন বাকি যে সমস্ত সেল অর্গানেলস প্লাস সাইটোপ্লাজমের যে এমনি লিকুইড কন্টেন্ট, তা সবই আলাদা হয়ে যাচ্ছে মোটামুটি। এমন নয় যে সব একবারে সেই হিসাব করে করে ভাগ করতে হবে, এমন নয়। মোটামুটি মাঝ বরাবর গেলে যা হয় আর কি, মাঝ বরাবর ভাগ হয়ে যাবে আন্দাজে, সেরকম করি। তার মানে এটা আস্তে আস্তে অ্যাকচুয়ালি আরো গুটিয়ে আসছে, ক্লিভেজ যেটা হয়েছিল সেটা আরো গুটিয়ে গুটিয়ে এরকম করে আসছে। ঠিক সেই টাইমে শুরু হয়ে গেছে কিন্তু নেক্সট ফেজ, সেটা হলো টেলোফেজ। টেলো মানে শেষ, তাহলে টেলোফেজ শুরু হয়ে গেছে। টেলোফেজে কি হলো, আপাতত সেন্ট্রিওলটাকে একটু পাশে রেখে দিলাম, লিখলাম না, আঁকলাম না। টেলোফেজে যেটা হয় সেটা হলো ডি স্পাইরালাইজেশন। তাহলে যেটা প্রোফেজে হয়েছিল স্পাইরালাইজেশন, এখানে ডি মানে বাদ যাওয়া, তাহলে স্পাইরালাইজেশন বাদ চলে গেল, মানে ঠিক উল্টো পথে খুলে গেল। যেমন করে ঠিক জুড়ে ছিল হিস্টোন নন হিস্টোন আরএনএ হ্যান ত্যান নিয়ে যেমন হয়েছিল, এখানে ঠিক ক্রোমোজোম থেকে অ্যাকচুয়ালি ক্রোমাটিন ফাইবারে কনভার্ট হয়ে গেল। তাহলে করে দিলাম ক্রোমাটিন ফাইবার। ক্রোমাটিন ফাইবার এরকম করে 46টা করতে হবে, কে করবে? এরকম করে একই অবস্থা, এরকম করে হয়ে যাবে। এবার যখনই এটা হয়েছে এবার তো ভয় লেগে গেছে, কারণ নিউক্লিয়েজ অ্যাক্টিভিটি, কাঁচি নিয়ে বসে আছে। সেই জন্য নিউক্লিয়ার মেমব্রেন আর নিউক্লিওলাস, তাহলে নিউক্লিয়ার মেমব্রেন প্লাস নিউক্লিওলাস রিঅ্যাপিয়ার্স, পুনরাবির্ভাব। ওকে, তার মানে সঙ্গে সঙ্গে ভয় পেয়ে তৈরি করে দিল একটা পর্দা। এবং ক্রোমোজোম গুলো যেহেতু খুলেছে, তাহলে এনওআর রিজিয়ন থেকে অ্যাকচুয়ালি সেই অর্থে তোমরা যেমন আঁকো আর কি, তেমন নিউক্লিওলাস তৈরি হয়ে যাবে, তাই না? আমিও এখন আঁকার জায়গা পাচ্ছি না, তো আমিও সেই গোল করে একটা ঝালাই করে দেবো, নিউক্লিওলাস তৈরি হয়ে গেল। কিন্তু এনওআর থেকে হয়েছে, মানে যে কজন ক্রোমোজোম অংশগ্রহণ করেছিল নিউক্লিওলাস ফর্মে, হ্যাঁ, যে কটা ক্রোমাটিন ফাইবার অ্যাকচুয়ালি নিউক্লিওলাস ফর্মেটে আগে হেল্প করেছিল, সেই কটা ক্রোমোজোম থেকেই অ্যাকচুয়ালি আবারও নিউক্লিওলাস ফর্ম করে গেল। ততক্ষণ পর্যন্ত প্যান্ডেল গোটানোর কাজ শেষ, বিও শেষ, প্যান্ডেল গোটানো শেষ। ঠিক আছে, এখানেও তাই, এখানে সেম টু সেম জিনিস হবে, এখানেও একই বিষয়। একবারে দুটো নিউক্লিয়াস ফর্ম করে যাবে, হ্যাঁ, ক্রোমাটিন ফাইবার। আর ততক্ষণ পর্যন্ত যেটা সেল প্লেট ছিল সেটার সেল প্লেট নয় এখন, সেটা এখন মিডিল লেভেলা, দেন প্রাইমারি সেল ওয়াল। ওকে, তাহলে এটা এ, আর এটা এখন প্রাইমারি সেল ওয়াল। হ্যাঁ, আমি আগের দিন মনে হয় ভালো করে বলেছিলাম একটা জিনিস, মনে পড়ছে না ঠিক তোমাদেরই কি না। সেটা হলো, তুমি যদি ভেবে থাকো যে মিডিল ল্যামেলা, প্রাইমারি সেল ওয়াল, সেকেন্ডারি সেল ওয়াল, টার্সিয়ারি সেল ওয়াল সবাই থাকে একসঙ্গে, এমন থাকে না কিন্তু।
কারণ তোমাকে একটা জিনিস বুঝতে হবে, তোমাকে একটা টিপিক্যাল সেল ওয়ালের স্ট্রাকচার আঁকতে দেয়, তখন তুমি ওসব করো। কিন্তু যখন মিডিল ল্যামেলা আছে, এরপর যখন প্রাইমারি সেল ওয়াল তৈরি হচ্ছে, মিডিল ল্যামেলাকে যদি আমি রেখেও দিই, এবার যখন প্রাইমারির পর সেকেন্ডারি ওয়াল তৈরি হচ্ছে না, তখন প্রাইমারিটার আর প্রয়োজন নাই। তুমি ভাবতে পারো তখন মিডিল লেভেলের পাশেই সেকেন্ডারি আছে, উইথ হিউজ ডিপোজিশন অফ লিগনিন, সুবেরিন, কিউটিন এসব। বোঝা গেল কি বললাম? তার মানে এখানে যখন এটা যদি আমরা এমন একটা জায়গায় আলোচনা করছি যে সেল ডিভিশনাল ফেজে আছে, রেগুলারলি সেল ডিভিশন করছে, এমনই তো জায়গা নিয়ে আমরা আলোচনা করছি, নাহলে তো ক্রোমোজোম দেখতে পাবো না। আমি যদি একটা আম গাছের বুড়ো পাতা নিই, তাহলে সেখানে কি আমি এইসব ক্রোমোজোম দেখতে পাবো? পাবো না, নিউক্লিয়াস পাবো। তাহলে আমি রুট টিপ, শুট টিপ, লিপ টিপ এইসব নিলে আমি একমাত্র ক্রোমোজোম স্টাডি করতে পারবো, কারণ তারা ওই ওই সাইকেল আছে, ইন্টারফেস, ডিভিশনাল ফেজ, এরকম সাইকেল আছে, কোনো না কোনো কিছু পাবো। সবগুলোতে না পেলে কিছু কিছুতে পাবো। তাহলে এই সেলটা যদি আবার ডিভাইড করতে চাই, তাহলে একে তো এখনই ডিভাইড করতে হবে, একটু পরে। তাহলে এর দেওয়াল কেন মোটা করবে? ঠিক যেমন করে আমরা বলেছিলাম যে এটা যদি সেল ওয়াল হয়, তোমাকে ভাবতে হবে, এটা যদি সেল হয়, এটা যদি সেল ওয়াল হয়, তোমাকে ভাবতে হবে আজকে এটা হলো ঠিক আছে, কালকে তোমার এদিকটা হতে পারে, তাহলে এখান থেকে এখানটা তো আবার তৈরি করতে হবে। তাহলে সেই অর্থে সেল ওয়াল খুব একটা প্রমিনেন্ট করে লাভ নাই, কারণ ভাঙতে হতে পারে যে কোনো দিন। সেই জন্য এই সেল ওয়াল যদি আমরা প্ল্যান্ট সেলে বলি, এর তো মেমব্রেন দিয়ে কাজ ছাড়া, মানে এর তো ডিপোজিশন ফিউশন নেই, তো এর কোনো কথাই নেই স্পেশাল। এর কাছে স্পেশাল কথা রয়েছে। যদি ভাজক কলা হয়, আমরা পরে পড়বো কলা, মানে আমাদের কোষের আগে কলা আছে, 2 নম্বর ইউনিটে কলা আছে, আমরা 3 নম্বর ইউনিট পড়ছি কোষ। তো যখন আমরা টিস্যু বলবো, তখন দেখবো আমরা মেরিস্টেমেটিক টিস্যুর ক্ষেত্রে পাতলা সেল ওয়াল দেবো, আর পার্মানেন্ট টিস্যুর ক্ষেত্রে প্যারেন কাইমা তার থেকে বেশি হবে, কোলেন কাইমা তার থেকে বেশি হবে, স্ক্লেন কাইমার ওয়ালের থিকনেস। থিকনেস বাড়বে যদি এ আর ডিভিশনে না যায়, তাহলে, না হলে এরকমই যা আছে, সাদামাটা গল্প। বুঝতে পারলাম কি বলছি? তাহলে এরও গল্প শেষ, ওরও গল্প শেষ, নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওলাস রিঅ্যাপিয়ার করে গেছে, টেলোফেজ হয়ে গেছে, নিউক্লিয়াস ফর্ম করে গেছে, সেল একটা ছিল দুটো হয়ে গেছে, এবং দুটোই কিন্তু সেম কন্টেন্ট নিয়ে আছে। দ্যাটস ওয়াই এরা কোথায় গেল লেখা কে জানে, এই যে ইকুয়াল ডিভিশন বা সমবিভাজন। সমবিভাজন বলার অর্থ এরকমই যে এখানে এই সেল দুটো মানে কম্পারেটিভলি ইকুয়াল, তুলনামূলকভাবে সমান। এবার তুমি যদি বলো দুটো নিউক্লিয়াস, সরি, একটা মাইটোকন্ড্রিয়ার বেশি আছে, একটা কম এসছে, এগুলোতে কোনো কম্পারিজন হয় না, কিন্তু ওভারঅল সেলের কন্টেন্ট একই আছে। বোঝা গেল? আর ক্রোমোজোম নাম্বার তো সেম আছে, সেই জন্য একে আরো সমবিভাজন বলা হয়, কারণ একটা 2n থেকে এখানে দুটো 2n হলো। আমরা সেই গল্পই এখানে আলোচনা করলাম মেনলি, তবে এটাও জেনে রাখা উচিত যে একটা n থেকে দুটো n হওয়া এটাও তো একই, সেটাকেও আমরা কিন্তু ইকুয়াল ডিভিশনই বলি। কারণ লোয়ার ক্লাসের অর্গানিজম, ফাঙ্গাই, অ্যালগি, এদের ক্ষেত্রে সেকেন্ড অপশনটা, আর ফার্স্ট অপশনটা হায়ার ক্লাসের অর্গানিজমের ক্ষেত্রে, সেটা প্ল্যান্ট হতে পারে, অ্যানিমেল হতে পারে, যেকোনো হায়ার ক্লাসের ক্ষেত্রে ফার্স্ট অপশনটা আমরা জানি, আমরা আলোচনা করছিলাম। বোঝা গেল? তাহলে মাইটোসিসকে কেন সমবিভাজন বলা হয় তার উত্তর কিন্তু এখানে রয়েছে। আহ আর কি, আচ্ছা, দু একটা বিষয় আছে সেগুলো একটু বলে দিই। গুরুত্ব, মাইটোসিস সেল ডিভিশনের যদি ইম্পর্টেন্স বলা হয়, হ্যাঁ, তো ইম্পর্টেন্স তো প্রচুর, বুঝতেই পারছি। কারণ যে জায়গা থেকে আমরা জার্নি শুরু করেছিলাম, আমাদের জীবনের জার্নি, সেটা ছিল একটা সেল দিয়ে, তাই না? সেটা ছিল একটা সেল দিয়ে, জাইগোট, যেটা স্পার্ম আর এগ ফিউজ করে হয়েছিল। বাবার কাছ থেকে নেওয়া স্পার্ম, মায়ের কাছে এগ নিয়ে তৈরি হয়েছিল একটি টুয়েন জাইগোট। তাহলে এই জাইগোটের উপর সেল ডিভিশন করিয়ে করিয়ে মরুলা, ব্লাস্টুলা, গ্লাস্টুলা, ফিটাস, এমব্রায়ো পর্যন্ত, এবং আজকের দিনে যে 10 লক্ষ কোটি বা 8 লক্ষ কোটি সেল নিয়ে একটা বডি, এই গোটা বিষয়টাই কিন্তু হয়েছে থ্রু ইকুয়াল ডিভিশন, থ্রু ইকুয়াল ডিভিশন। তাহলে একটা কোষ থেকে আজকে আমরা 8 লক্ষ কোটি বা 10 লক্ষ কোটি কোষের অধিকারী। তো এই যার প্রভাবে ঘটেছে সে হলো মাইটোসিস সেল ডিভিশন ফর গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। গ্রোথ বলাই ভালো, ডেভেলপমেন্টটা একটু আলাদা বিষয়, হ্যাঁ, ফর গ্রোথ। ওকে,
আর কি? সেটা হলো রিপেয়ারিং। কেটে গেল, ছড়ে গেল, হ্যাঁ, হেজে গেল, পচে গেল, হ্যাঁ, তাহলে এই সমস্ত অঙ্গে পুনরায় আবার সেল ডিভিশন না করলে সেই ক্ষতস্থান মেরামত হয় না। কিছু আছে তো রেগুলারলি রিপেয়ারিং করতে হয়, যেমন বোন ম্যারোর ক্ষেত্রে আরবিসি ডেলি প্রোডাকশন হয়, ডব্লিউবিসি ডেলি প্রোডাকশন হয়, প্লেটলেটের ডেলি প্রোডাকশন হয়। আরবিসি 120 দিন অন্তর অন্তর মরছে, আমার ডেলি মরছে, ডেলি তৈরি হচ্ছে। সেই অর্থে 120 দিন আগে কারটা আজকে মূল্য, আজকে আবার যে তৈরি হলো সে 120 দিন পর মরবে, মানে কালো মরবে, পরশু মরবে, তারপর দিনও মরবে। আবার একই কথা, আজও হয়েছে, কালো হবে, পরশু হবে। ঠিক ডব্লিউবিসিও হয়, প্লেটলেটও হয়। রেগুলার বেসিসে সারা জীবন ধরে করে যেতে হয় কিছুটা জায়গায় সেল ডিভিশন, এগুলো রেগুলারিটি চলে। মানে বোন ম্যারো নিলে আমরা রেগুলার বেসিসে পাবো। চুল, চুল তো নট লিভিং টিস্যু, না লিভিং তো নয়, তাহলে চুল কাটলে তো লাগতো, তাহলে চুল কাটলে লাগতো, তাই না? মানে এটা ডিপোজিটারি মেটেরিয়াল, এটা কিন্তু লিভিং না, নখ কাটলে লাগতো, লিভিং না। ঠিক আছে, লিভিং অর্গানকে প্রোটেক্ট করার জন্য বেরিয়েছে। হ্যাঁ, চুল কাটতে তো কেঁদে মরে যেত, রক্ত বেরিয়ে একাকার হয়ে যেত, কাটতামই না আমরা চুল। ঠিক আছে না, চুল না, চুল যেখানে আছে মানে চুলের যে বেস যেটা আর কি, হ্যাঁ, সেইখানে লিভিং টিস্যু, চুলটাতে কিছু নেই, হ্যাঁ, লিভিং টিস্যু না। আচ্ছা, তাহলে রিপেয়ারিং আমরা বললাম, কেটে ছড়ে গেলে তার রিপেয়ারিং আছে, প্লাস রেগুলার বেসিসে যে সেল ডিভিশন চলছে তার রিপেয়ারিংও এখানে রয়েছে। লোয়ার ক্লাসের অর্গানিজমের জন্য রিপ্রোডাকশন, তাই না? মিওসিসকে আমরা রিপ্রোডাকশনের টপে রাখি, কিন্তু মাইটোসিসকেও আমরা রিপ্রোডাকশনে রাখতে হয়, সেটা লোয়ার ক্লাসের জন্য। লোয়ার ক্লাসের অর্গানিজমরা অবশ্যই অবশ্যই মাইটোসিস টাইপের সেল ডিভিশন রিপ্রোডাকশন করে, কারণ তাদের কাছে সম্বল থাকে হয়তো এন, তাহলে তাদের কাছে দুটো এন তৈরি করার অর্থ হলো তাদের রিপ্রোডাকশন। তার মানে এটা হয়, সম্ভব হয় থ্রু মাইটোটিক সেল ডিভিশন। তাহলে লোয়ার ক্লাসের জন্য রিপ্রোডাকশনের প্রসিডিওরও কিন্তু মাইটোসিস সেল ডিভিশন জুড়ে হয়, ধরে হয়। এবং আমরা পরে পড়বো অল্টারনেশন অফ জেনারেশন, 2n আর n এর গল্প, তাই না? জনুক্রম, যাকে আমরা ফার্নের ক্ষেত্রে পড়েছি, আদর্শ জনুক্রম ফার্নে দেখা যায় একমাত্র, সেজন্য ফার্নকেই আমরা বেছে নিয়েছি লোয়ার ক্লাসের ক্ষেত্রেও। কিন্তু এই যে অল্টারনেশন অফ জেনারেশন, এই যে বিষয়টা রয়েছে, এই বিষয়ে আমরা লোয়ার ক্লাস এবং আপার ক্লাস দুটোর ক্ষেত্রেই দেখবো ঠিক জায়গায় যেখানে আছে এসব। হ্যাঁ, তখন দেখতে পাবো যে এন বা 2n বিভিন্ন জায়গাতে কিন্তু ভ্যারি করে, হায়ার ক্লাস লোয়ার ক্লাসের ক্ষেত্রে। হ্যাঁ হ্যাঁ, মিওসিস মাইটোসিস সবই হয়, প্রত্যেকেরই সবই হয়। ঠিক আছে, প্রত্যেকেরই সবই হয়, প্রত্যেকেরই অল্টারনেশন অফ জেনারেশনে মিওসিস এবং মাইটোসিস দুটোই হয়। কাউরির গ্যামেট তৈরি করার জন্য হয়, সেই গ্যামেট ফিউজ করে তারপরে মাইটোসিস শুরু হয়েছে, তার আগে হয় রিডাকশন ডিভিশন। কাউরি জাইগোটের ওপর রিডাকশন ডিভিশন হয়, দিয়ে আবার এন আসে। আসবো মিওসিস আছে, সব ডিটেলে বুঝিয়ে দেবো, কোনো চাপ নেওয়ার দরকার নেই। মিওসিস যেদিন মানে নেক্সট দিনকে মিওসিস হবে, তখন আমরা ডিটেলে বুঝিয়ে দেবো এই গল্প, কোনো চাপ নেওয়ার দরকার নেই। লোয়ার ক্লাস হোক আর আপার ক্লাস, মিওসিস মাইটোসিস দুজনেরই লেখা আছে, কিন্তু উদ্দেশ্য আলাদা। কাউরি গ্যামেট তৈরি করার জন্য, কাউরি স্পোর তৈরি করার জন্য, আর কাউরি জাইগোটের ওপরই হয় মিওসিস। সেই জন্য আমরা 3 রকমের মিওসিসও পাবো। হ্যাঁ, সেসব আমরা দেখিয়ে দেবো, একদম জলের মতো, মানে গুলে খাইয়ে দেবো আর কি বলছি। তো সেসব ক্লিয়ার হয়ে যাবে, কিন্তু তোমাকে এটা মনে রাখতে হচ্ছে এখন থেকে, আজকে থেকে, যে এই যে জনুক্রমের কথা বলছি, অল্টারনেশন অফ জেনারেশন, রিপ্রোডাকশনের পয়েন্টই আছে অল্টারনেশন অফ জেনারেশন। অল্টারনেশন অফ জেনারেশন মানে জনুক্রম। এই জনুক্রমের ব্যাপারেও কিন্তু এই মিওসিস অবশ্যই এবং সঙ্গে মাইটোসিস দুটোরই সেল ডিভিশনের সমান ভূমিকা রয়েছে। বোঝা গেল? এই মোটামুটি মাইটোসিসের গুরুত্ব আর কি। হুম, আরেকটা বিষয় এখানে আছে, সেটা একটা রোগকে নিয়ে কোশ্চেনটা আছে, ভালো করে একটু শুনবে। সেটা হলো ক্রাউন গল বলে একটা ডিজিজ আছে, ক্রাউন গল ডিজিজ। ঠিক আছে, অ্যাগ্রোব্যাকটেরিয়াম টিউমেফেসিয়ান্স একটি ব্যাকটেরিয়ার নাম, অ্যাগ্রোব্যাকটেরিয়াম টিউমেফেসিয়ান্স। টিউমেফেসিয়ান্স যারা গাছের টিউমার তৈরি করে, মানে টিউমার শুধু আমাদের হয় না, গাছেদেরও টিউমার হয়। বিভিন্ন গাছ রয়েছে, আপেল রয়েছে, নাশপাতি রয়েছে, ফুলকপি রয়েছে, এরকম কিছু কিছু গাছের ক্ষেত্রে দেখা যায় যে এক্সট্রা গ্রোথ হয়, এবং একটি ব্যাকটেরিয়ার কারণে হয়। এবং সেই ব্যাকটেরিয়ার কাছে একটা প্লাজমিড আছে, প্লাজমিড যেহেতু তোমরা পড়েছো, হালকা করে একটু বলাই যেতে পারে, সেটা হলো টিআই প্লাজমিড বলে একটা প্লাজমিডের নাম শুনেছিলাম, টিউমার ইনডিউসিং প্লাজমিড। ওই ব্যাকটেরিয়ার কাছে এই প্লাজমিডটা আছে, যে ভদ্রলোক অ্যাকচুয়ালি রোগটা তৈরি করে ওই গাছগুলো।
অ্যাগারোব্যাকটেরিয়াম টিউমিফেসিয়েন্স, নামটা মনে রাখবে এবং ডিজিজটার নাম মনে রাখবে, ক্রাউন গল ডিজিজ। ওকে, কি করে? ওই যা করার তাই করে, মানে ঢোকে আর রিপিটেডলি সেল ডিভিশন করে, রিপিটেডলি সেল ডিভিশন করে এবং ক্যান্সার টিউমার হওয়ার জন্য যে বেসিক ব্যাপারটা রয়েছে আর কি, হ্যাঁ, অ্যাগারোব্যাকটেরিয়াম টিউমিফেসিয়ান্স। হ্যাঁ, অ্যাগারোব্যাকটেরিয়াম টিউমিফেসিয়ান্স। ওকে, তো এই যে প্লাজমিডটা রয়েছে না, এই প্লাজমিডের কাছে দুটি জিনিস আছে, একটা প্রবেশ করার জন্য জিন আছে আর একটা সেল ডিভিশনের জন্য জিন আছে। ঠিক আছে, তার মানে একটা টিআই জিন, টিউমার ইনডিউসিং জিন আছে, আর একটা ওই টিডিএনএ বলে একটা ব্যাপার আছে। এসব এত জানতে হবে না। একটা ভিতরে প্রবেশ করার জন্য, মানে গাছের ভিতরে প্রবেশ করার জন্য, আর একটা আছে গিয়ে আচ্ছা করে ডিভিশন করার জন্য। যদিও এই এই যে ব্যাকটেরিয়াটাকে না আমরা এমন ধরেছি না, এর থ্রু দিয়ে আমরা অনেক কিছু করি এখন। হ্যাঁ, মানে যে গাছেদের ক্ষেত্রে যখন কোনো জিনকে প্রবেশ করা হয়, হাতে করে তো আর ঢুকিয়ে দিতে পারবো না, কোষটি দেখতে পাই না, ধরতে পারা তো দূরের কথা। তা তার ভিতরে নিউক্লিয়াস, তার আবার জিন, মানে ডিএনএ, তার আবার জিন। তো সেই জিনকে তো আমি চোখেই দেখতে পাই না। সেই রকম জিনকেও যদি আমি গাছের দেহে ঢোকাতে চাই, তাহলে এরা কিন্তু সেখানে বিশাল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মানে এদের ঘাড়ে আমরা চাপিয়ে দিই, সোজা বাংলায় এদের ঘাড়ে চাপিয়ে দিই। এরা জানে না কাকে নিয়ে যাচ্ছি, এরা জানে আমরা যাচ্ছি এই জায়গাটায় ছিল সেল ডিভিশনের জিন, আমরা এই জায়গাটাতে আমাদের পছন্দের জিনকে ঢুকিয়ে দিই। তাহলে ওর প্রবেশ করার জন্য যে ব্যাপারটা ছিল সেটা রয়েছে, হ্যাঁ, ওই ভিড় যেটা, হ্যাঁ, সেটা রয়েছে, কারণ সেটা ভিরুলেন্ট, সেটা প্রবেশ করাতে পারে। আর আমরা আমাদের পছন্দের জিনকে এখানে অ্যাড করে দিচ্ছি। তাহলে কি হলো, ও তো প্রবেশ করে গেল ওর মতো, কিন্তু নিয়ে গেল আমাদের পছন্দের একটা জিনকে গাছের মধ্যে ঢুকিয়ে দিল। করবো বায়োটেকনোলজি ক্লাস 12 আছে তখন। টাউন গল ডিজিজ কি, যে এই সমস্ত গাছেদের ক্ষেত্রে এই ব্যাকটেরিয়াটা ঢোকার জন্য ওরা সেল সাইকেলের যে রেগুলেশন, সেই রেগুলেটরি পয়েন্ট গুলোকে নষ্ট করে দেয়। মানে যে রেগুলেশনের যে পয়েন্ট গুলো বললাম, তিনটে পয়েন্ট, সেই পয়েন্ট গুলোকে নষ্ট করে দেয়। ফলে ইররেগুলার সেল ডিভিশন শুরু হয়, আর যার ফলে টিউমার হয়। ঠিক আছে, এবং সেটা কি বলা হয়, ক্রাউন গল ডিজিজ। এই তো মোটামুটি আছে মাইটোসিস সেল ডিভিশন, আর কিছু নাই, বুঝলে? শর্টে শর্ট টার্ম, আর কিছু নাই কিন্তু মাইটোসিসে। হ্যাঁ, যদি কিছু জানার থাকে বলতে পারো। মিওসিসে একটু টাইম লাগবে, হ্যাঁ, কারণ মিওসিসে জিনিসটা বোঝানোটাও একটু টাইম লাগবে, প্লাস মিওসিসে যেহেতু ভাগ ডাক আছে, হ্যাঁ, ওইগুলোতে একটু টাইম লাগবে। মাইটোসিসে শুধু মাইটোসিস করার একটু কমই টাইম লাগবে। আছে কিছু